আজকে প্রাইমারি টেট পরীক্ষার জন্য ম্যাথমেটিক্সের প্যাডাগোগি স্পেশাল ক্লাস হতে চলেছে, তাই প্রত্যেকে লাইভ সেশনটিকে একটি করে লাইক করে দাও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। এই ধরনের পরপর কিন্তু তোমাদের এবার প্যাডাগোগির মহাম্যারাথন ক্লাস আসতে থাকবে, কাজেই এই ভিডিওগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওগুলোকে তোমরা পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন হিসাবে ভাবতে পারো। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ম্যাথামেটিক্সের প্যাডাগোগির প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন এবার আমরা যেটা রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন এবার যেটা রয়েছে স্ক্রিনে তোমরা সেটা দেখে নাও। দেখো, কোশ্চেন নম্বর 1, কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে। কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতিতে, প্রযুক্তি নির্ভর নাকি বি ও সি উভয়। কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে কোন পদ্ধতি ভিত্তিক? সেটা অবশ্যই হয়ে যাবে কি কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকতে হবে আধুনিক পদ্ধতিতে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আধুনিক পদ্ধতিতে। পরের কোশ্চেন দেখে নাও, কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে স্বপাঠক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো। কোনটি সঠিক নয়? স্টেটমেন্টটা আমরা আগে পড়ে নিই। সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে পাঠক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো। এই কৌশলগুলোর মধ্যে দেখো কোনটা সঠিক হচ্ছে না সেটা আমরা এখান থেকে খুঁজে নেব। পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং, ইউনিট টেস্ট। এখানে কি বলেছে? সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে স্বপাঠক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো এই সমস্ত হলো কৌশল, কিন্তু যেটি এখানে প্রযোজ্য নয় বা যেটি এখানে সঠিক হচ্ছে না, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে? অবশ্যই কি ইউনিট টেস্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ইউনিট টেস্ট। পরের কোশ্চেন দেখো এবার, কোশ্চেন নম্বর 18, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেন। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত এই ক্ষেত্রফলটা মানটা কে নির্ণয় করেছিলেন? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, শ্রীধর আচার্য। বৃত্তস্থ চতুর্ভুজ কি বৃত্তের ভিতরে অবস্থিত যে কোনো একটা চতুর্ভুজ, এটা ধরে নাও। তাহলে দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মানটা সর্বপ্রথম কে নির্ণয় করেছিলেন? ঠিক আছে, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই কি ব্রহ্মগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্রহ্মগুপ্ত। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মানটা নির্ণয় করেছিলেন ব্রহ্মগুপ্ত। পরের প্রশ্ন, আজকে তোমাদের হলো মহাম্যারাথন ক্লাস, ঠিক আছে। এইখানে আমি তোমাদের বেশ কিছু এমসিকিউ টাইপ পরপর প্রশ্নগুলো করাচ্ছি, প্রত্যেকে সেশনটিকে একটা করে লাইক করে দাও। আর ম্যাথমেটিক্সের একটা তোমাদের গতকাল রাত্রে একটা তোমাদের মহাম্যারাথন ক্লাস করানো হয়ে গেছে। যারা পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা প্লেলিস্ট থেকে সেই ক্লাসটাও দেখে নিতে পারো। চলো তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য কী হতে পারে? সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য কী হতে পারে? শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা, নাকি কোর্সের পূর্বে যে উদ্দেশ্য অর্জন করতে পারে, নাকি শিখন প্রক্রিয়া চলাকালীন যে উদ্দেশ্য অর্জন করবে, নাকি এদের কোনোটি নয়, নান অফ দিস। তাহলে দেখো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সমষ্টিগত মূল্যায়ন। সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্যটা কি হতে পারে? সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা। তাহলে শিক্ষার্থীরা কি কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পারলো তা দেখা, এটাই হলো সমষ্টিগত মূল্যায়নের একটা উদ্দেশ্য। এটাই হচ্ছে সমষ্টিগত মূল্যায়নের একটা উদ্দেশ্য। পরের এবার দেখো কোশ্চেন নম্বর 20, গণিত শিক্ষায় ব্যবহারিক কার্যাবলী প্র্যাকটিক্যাল ওয়ার্ক এর প্রয়োজনীয়তা রয়েছে। এখানে কি বলেছে? গণিত শিক্ষার ক্ষেত্রে ব্যবহারিক কার্যাবলী অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়ার্ক এর প্রয়োজনীয়তা রয়েছে, যেটি আংশিক সত্য, বেঠিক, সঠিক নাকি সম্পূর্ণ অবাস্তব। তাহলে দেখো এখানে কি বলেছে? প্র্যাকটিক্যাল ওয়ার্ক অর্থাৎ গণিত শিক্ষার ক্ষেত্রে যে ব্যবহারিক কার্যাবলী এর প্রয়োজনীয়তা রয়েছে, এটা দেখো কোন এই অপশানগুলোর মধ্যে সঠিক কী হবে? কার্যাবলী প্র্যাকটিক্যাল ওয়ার্কের কি প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কি আংশিকভাবে সত্য, নাকি বেঠিক, নাকি সঠিক, নাকি সম্পূর্ণ অবাস্তব? সঠিক উত্তর কী হবে? অবশ্যই এটা হয়ে যাচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এখানে ট্রু হচ্ছে, এই স্টেটমেন্টটা এখানে কি ট্রু, ঠিক আছে। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর আমরা নিয়েছি কি সঠিক।
পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 21, জ্ঞানমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা কত? তাহলে দেখো জ্ঞানমূলক ক্ষেত্রের জন্য স্তর সংখ্যা কয়টি, 5, 6, 7 নাকি 8? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অবশ্যই কি জ্ঞানমূলক ক্ষেত্রের ক্ষেত্রে স্তর সংখ্যা হলো অবশ্যই 6টি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 22, যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়, যে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহের উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে সেটি কী ধরনের পদ্ধতি? পরীক্ষামূলক পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রদর্শনমূলক পদ্ধতি নাকি প্রকল্প পদ্ধতি? যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তথ্য সংগ্রহের উপর কী করা হচ্ছে, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিটার নাম কি? এখানে সঠিক উত্তর কি হবে? অবশ্যই কি সমস্যা সমাধান পদ্ধতি। সঠিক উত্তর হয়ে গেল সমস্যা সমাধান পদ্ধতি। সমস্যা সমাধান পদ্ধতির সাহায্যে কি করা হয়, এটা এই তথ্যের উপর ভিত্তি করে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নম্বর 23, গণিত দেখো গণিত কি হতে পারে, কি সংক্রান্ত বিজ্ঞান? এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী? পরিমাপ বিষয়ক বিজ্ঞান, সংগঠন সংক্রান্ত বিজ্ঞান, পরিবর্তন বিষয়ক বিজ্ঞান নাকি সবগুলি? গণিত কি ধরনের বিজ্ঞান? সঠিক উত্তর হয়ে যাবে কি সবগুলি। গণিতের মধ্যে পরিমাপও আছে, সংগঠনও আছে, পরিবর্তন বিষয়ক রয়েছে। তাহলে গণিত হলো সবগুলির, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি উপরের সবগুলি। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নম্বর 24, খুবই ইম্পর্টেন্ট, আজকে তোমাদের এই ক্লাসটা রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা তোমরা যদি কন্টিনিউ করো তাহলে এখান থেকে ম্যাক্সিমাম প্যাডাগোগির প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, প্যাডাগোগি স্পেশাল তোমাদের আজকে ম্যাথামেটিক্সের মহাম্যারাথন ক্লাস নম্বর 2 রাখা হয়েছে, প্রত্যেকে এই ক্লাসটি অ্যাটেন্ড করো। এবার দেখো পরের প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ধারক হলো, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলো কি হতে পারে? এখানে নির্ধারকটার নাম কি? দেখো, শিশু কেন্দ্রিকতা, বৈচিত্র্যের নীতি, সমাজ কেন্দ্রিকতা নাকি সবগুলি? পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক কি হতে পারে? দেখো এইখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সবগুলি। শিশু কেন্দ্রিকতাও হয়, বৈচিত্র্যের নীতি, সমাজ কেন্দ্রিকতাও। এখানে প্রশ্নটা কী ছিল? পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলো কী কী হতে পারে? দেখো এখানে প্রত্যেকটা অপশানই যাচ্ছে, তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর ডি। কোশ্চেন নম্বর 25, নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন বলতে আমরা কি বুঝি? নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে দেখো নিচের কোন বিবৃতিটি সত্য? পরস্পরকে সাহায্য করে, বিপরীত ভূমিকা পালন করে, উভয়ের ভূমিকা এক ধরনের কৌশল ব্যবহার করবে। তাহলে দেখো নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন এই দুটোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরস্পরকে কি করে, এরা একে অপরকে সাহায্য করে। নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন একে অপরকে সাহায্য করে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর এ। কোশ্চেন নম্বর 26, পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ আগ্রহ সঞ্চারক নির্ধারকগুলি হলো, পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ আগ্রহ সঞ্চারক নির্ধারকগুলো কি হতে পারে? স্বনির্ভরতা, তাৎপর্যপূর্ণতা, উপযোগিতা নাকি সবগুলি? এর আগের একটা প্রশ্ন তোমাদের সিমিলার করানো হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে সবগুলি। সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। পরের প্রশ্ন, অ্যাসেসমেন্টের কৌশল কয়টি হয়? অ্যাসেসমেন্টের কৌশল কয়টি? 2, 3, 4 নাকি একটি? অ্যাসেসমেন্টের কৌশল কতগুলো হতে পারে? অবশ্যই কি অ্যাসেসমেন্টের কৌশল হয়ে যাবে 3টি। অ্যাসেসমেন্টের কৌশল হয়ে যাবে 3টি। পরের প্রশ্ন, কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর? কোনটিকে আমরা প্রবলেম সলভিং পদ্ধতির একটা লেভেল বা স্তর বলতে পারি? সমস্যা সমাধান, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ নাকি সবকটি? কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তরের মধ্যে পড়ছে? অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি সমস্যা সমাধান করবে, তারপর সমস্যার বিশ্লেষণ, তারপরে কি তথ্য সংগ্রহ। এই যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা অপশানই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট। তাহলে এখানে সঠিক উত্তর আমরা কাকে নেব? সবকটি কি নেব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সবকটি। পরের কোশ্চেন দেখো, এবার কোশ্চেন নম্বর 29, নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য হতে পারে না? বিমূর্ততা, নির্ভুলতা, মৌলিকতা নাকি ফলাফলের অনিশ্চয়তা? তাহলে দেখো গণিতের বৈশিষ্ট্য কি হতে পারে না? নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য একদমই হওয়া উচিত নয়? সেটা হয়ে যাচ্ছে কি অবশ্যই নির্ভুলতা।
এটা কখনোই বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। কারণ হচ্ছে গণিত করতে গেলে কি ভুল কিন্তু আসবে, কখনোই যে সবসময় যে নির্ভুল হতে হবে এটা কিন্তু কখনোই হয় না। তাহলে গণিতের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না, সেটা হচ্ছে কি নির্ভুলতা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে নির্ভুলতা। ঠিক আছে। কোশ্চেন নম্বর 30। এবার দেখো, গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায়। গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায় কি দেখে আমরা গণিতের পাঠ্যক্রমের, ঠিক আছে, ম্যাথমেটিক্স ক্যারিকুলামটা যে ফেলিওর হয়ে যাচ্ছে, এই ফেলিওরতা আমরা কি করে বুঝতে পারবো, কি দেখে বুঝতে পারবো? গণিতের বহুল ব্যবহার দেখে, গণিতের পরিসংখ্যান দেখে, গণিতের সাফল্য দেখে, গণিতের অসফলতা দেখে। তাহলে কি এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা তখনই বোঝা সম্ভব। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই গণিতের অসফলতা দেখে, গণিতের অসফলতা দেখে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার ডি। মিলন খান বলছে কি 1? আচ্ছা, কিসের উত্তর বলছে এটা, কত দাগের, সেটা একটু কমেন্টে মেনশন করো। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা সেটে চলে আসছি। ঠিক আছে, এটা হলো তোমাদের 12 নম্বর সেট। এর আগেরটা 11 নম্বর করিয়েছি, এটা হলো সেট 12। এবার কি সেট 12 তোমাদের এখানে করাচ্ছি। দেখো, এখানে সেট নম্বর তোমাদের 12 থাকছে। এই সেটের প্রশ্নগুলো এবার পরপর তোমরা স্ক্রিনে দেখতে থাকো। আর যদি উত্তরগুলো তোমাদের জানা থাকে তাহলে প্রত্যেকে লাইভ চ্যাটের মাধ্যমে সেই উত্তরগুলো দাও। তাহলে দেখো, এবার পরে একটা সেটে আমরা চলে আসলাম। প্রথম প্রশ্ন দেখে নাও, এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন কাকে বলা হয়? এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলতে আমরা কোন মূল্যায়নটাকে বুঝবো? প্রস্তুতিকালীন, অন্তিমকালীন, স্থান নির্ণায়ক নাকি দুর্বলতা নির্ণায়ক একটা মূল্যায়ন? এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলতে আমরা কোন মূল্যায়নটাকে বুঝবো? সঠিক উত্তর কী হবে? দেখো, এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে একটু ভালো করে জানাও। এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন কাকে বলা হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কি স্থান নির্ণায়ক মূল্যায়ন। স্থান নির্ণায়ক মূল্যায়ন। পরের কোশ্চেন, এবার দেখো প্রশ্ন নম্বর 17। আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য কি হতে পারে? আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য কি হতে পারে? আদর্শমান থাকবে, নির্ভরযোগ্য এবং যথার্থ হতে হবে, বহু পরীক্ষিত হবে নাকি সবগুলি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে উপরের সবগুলি। উপরের সবগুলি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী গণিত হবে। তাহলে কি কোঠারি কমিশন অনুযায়ী গণিতে থাকবে কি কি থাকতে পারে? বিজ্ঞান শিক্ষার কেন্দ্রস্থলে, গবেষণার কেন্দ্রস্থলে, শিক্ষার্থীর জীবনের কেন্দ্রস্থলে। অপশান ডি দেখো, এ ও বি উভয়। এ বলতে এখানে বিজ্ঞান শিক্ষার কেন্দ্রস্থলে, আর বি বলতে গবেষণার কেন্দ্রস্থলে। তাহলে এখানে কি প্রশ্নটা দেওয়া হয়েছে? কোঠারি কমিশন অনুযায়ী গণিত থাকবে কোথায়, কোন জায়গায় থাকবে গণিতটা? সঠিক উত্তর এখানে অপশন নাম্বার ডি হবে, অবশ্যই বিজ্ঞান শিক্ষার কেন্দ্রস্থল এবং গবেষণার কেন্দ্রস্থলে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, কোঠারি কমিশনের মত অনুযায়ী। কোশ্চেন নম্বর 19। নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন কোন বিষয়টাকে সবথেকে বেশি? এখানে শিক্ষক মহাশয় গুরুত্ব দিতে পারেন। অপশানগুলোর দিকে দেখে নিই এবার। বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহারে, আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায়, নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করায় নাকি উপরের সবকটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে উপরের সবগুলি। উপরের সবগুলি। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 20। নিচের কোনটি সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রবলেম সলভিং মেথডের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য হতে পারবে না? তাহলে এগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে সেটা আগে আমরা দেখে নিই অপশানগুলো। এটি হলো মনোবিজ্ঞান সম্মত একটা পদ্ধতি, নিজস্ব মত প্রকাশের ক্ষমতাকে বৃদ্ধি করে, কম সময় সাপেক্ষ একটা পদ্ধতি, বিশ্লেষণাত্মক ক্ষমতার বিকাশে এটা সাহায্য করে। তাহলে নিচের কোনটি সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য কখনোই হতে পারে না? সঠিক উত্তর কী হবে? নিজস্ব মত প্রকাশের ক্ষমতাকে বৃদ্ধি করে, এটা কখনোই কিন্তু ঠিক নয়। তাহলে এটাই হলো এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নম্বর 21। শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক উপলব্ধি বিকাশের জন্য নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়?
শিক্ষার্থীদের মধ্যে কি গণিত সংক্রান্ত বিষয়ক উপলব্ধির বিকাশের ক্ষেত্রে নিচের কোন বিষয়টির উপরে সবথেকে বেশি গুরুত্বটা দেওয়া হচ্ছে? অপশানগুলো আমরা এবার দেখে নিচ্ছি। গণিত পাঠ্য বিষয়বস্তুকে বৈচিত্র্যময় করে উপস্থাপন করা, ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্ক রেখে গাণিতিক জ্ঞান প্রদান করা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার বিকাশ সাধন ঘটানো, খেলার মাধ্যমে গাণিতিক ধারণা দান। তাহলে খেলার মাধ্যমে গাণিতিক ধারণা দেওয়া এগুলো। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে কি? সঠিক উত্তর এখানে আমরা বেছে নিচ্ছি সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার বিকাশ সাধন। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার বিকাশ সাধনটাই হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নম্বর 22। গণিত পাঠ্যক্রম অখণ্ড করার সুপারিশ দেওয়া হয় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস একটা সেটে আমি করিয়েছি, এটাও কমন প্রশ্ন। গণিত পাঠ্যক্রম অখণ্ড করার সুপারিশ দেওয়া হয় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? প্রথম থেকে দশম, প্রথম থেকে নবম, প্রথম থেকে অষ্টম নাকি প্রথম থেকে সপ্তম? সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে প্রথম থেকে নবম শ্রেণী। সঠিক উত্তর হবে কি প্রথম থেকে নবম শ্রেণী। অপশান বি হলো সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 23। শিক্ষার অধিকার আইন কবে কার্যকারী হয়? শিক্ষার অধিকার আইনটা কবে কার্যকারী হয় বা লাগু হয়েছিল? এখানে সঠিক উত্তর কী হবে? অপশানগুলো দেখে নাও। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি 2010 সালে। 2010 সালে শিক্ষার অধিকার আইন কার্যকারী হয়। পরের প্রশ্ন, গণিতে যে সকল শিক্ষার্থীদের মেধা রয়েছে তাদের জন্য গড়তে হবে গবেষণা কেন্দ্র, আবাসিক বিদ্যালয়, বিশেষ বিদ্যালয় নাকি সমন্বয় বিদ্যালয়? সঠিক উত্তর হয়ে যাবে কি যে সমস্ত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা কি রয়েছে গণিত বিষয় সম্পর্কে তাদের কি রয়েছে মেধা রয়েছে বা ব্রিলিয়ান্ট তাদের জন্য গড়ে তুলতে হবে। কি ধরনের বিদ্যালয় তাদের জন্য স্থাপন করা হবে? অবশ্যই কি বিশেষ বিদ্যালয় স্থাপন করা হবে, তাদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপন করা হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। কোশ্চেন নম্বর 25। সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, এটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এই কথাটি কতটা সত্য নাকি আংশিক মিথ্যা নাকি আংশিক সত্য নাকি সম্পূর্ণ মিথ্যা? 25-এর উত্তর হয়ে যাবে কি অবশ্যই কি এই স্টেটমেন্টটা ঠিক অর্থাৎ সত্য। সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা একান্ত প্রয়োজন রয়েছে, এই বিবৃতিটা একদমই সত্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। কোশ্চেন নম্বর 26। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম পুনর্বিন্যাস করতে কি যোগ করতে হবে? কোন অংশটাকে আমরা এখানে বেশি গুরুত্ব দেব? তাহলে দেখো, প্রয়োজনীয় অংশ যোগ করতে হবে, অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে, ত্রিকোণমিতি জ্যামিতি বেশি দিতে হবে, পাটিগণিত বীজগণিত বেশি দিতে হবে। এখানে কি প্রশ্নটা রাখা হয়েছে? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো স্তরের ক্ষেত্রে পাঠ্যক্রম পুনর্বিন্যাস করতে হলে দেখো এই বিবৃতিগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে, কি রাখতে হবে? সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপ্রয়োজনীয় অংশ কি করতে হবে, বাদ দিতে হবে। অপ্রয়োজনীয়, ঠিক আছে, এই অংশটাকে কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নম্বর 27। গণিতের শিক্ষাদান কার্যে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। গণিতের ক্ষেত্রে গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স টিচিংয়ের ক্ষেত্রে দেখা যায় এই শিক্ষাদান কার্যে বাধাস্বরূপ বা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে। কোন জিনিসটা বাধা হয়ে দাঁড়াতে পারে? ম্যাথমেটিক্স শিক্ষাদানের ক্ষেত্রে কোন জিনিসটা এখানে বাধাস্বরূপ হয়ে দাঁড়াতে পারে? গণিতের ব্যবহারিক প্রয়োগ, গণিতের প্রতি ভয়, গণিতের পাঠ্য বই নাকি শিক্ষার উপকরণ? দেখো কোন জিনিসটা এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে আমরা জানি এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে কি গণিতের প্রতি ভয়। গণিতের প্রতি ভয় এটা যদি প্রথমে শিক্ষার্থীদের মধ্যে থাকে তাহলে অবশ্যই তারা কি বাধাপ্রাপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সৌরভ পাল কি বলছে অপশান বি। হ্যাঁ, 27-এর হচ্ছে কি অপশান বি। এবার দেখো 28টা আমরা আগে পড়ে নিই, তারপরে তোমার অপশানের দিকে তাকাচ্ছি। দেখো, সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হলো
সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য কি হতে পারে? এটি যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করবে। এটা কি এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের? সংশোধনীমূলক শিক্ষা কাদের জন্য রাখা হয় এটা আগে প্রথমে বুঝে নিতে হবে। সংশোধনীমূলক শিক্ষাটা তাদের জন্য রাখা হয় যারা কি পিছিয়ে রয়েছে অন্যদের তুলনায়, তার সহপাঠীদের তুলনায় যারা পিছিয়ে রয়েছে তাদের জন্যই কিন্তু সংশোধনী শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। এই সংশোধনী শিক্ষার উদ্দেশ্য কি হতে পারে সেগুলো অপশানগুলো আগে দেখে নিই। এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করতে পারবে, এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে শ্রেণী সমতুল্য করতে পিছিয়ে আনা, পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করবে, নাকি সবকটি? দেখো এখানে সঠিক উত্তর আমরা কাকে নেব? অবশ্যই একটু আগেই আমি ডিসকাস করে দিলাম, এটা হয়ে যাচ্ছে কি পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করবে। হ্যাঁ, সৌরভ পাল বলছে অপশান সি। হ্যাঁ, সঠিক উত্তর হলো অপশান সি, পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করবে। পরের কোশ্চেন আমরা এবার দেখে নিই। কোশ্চেন নম্বর এবার দেখো 29। আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো কি? গণিত। আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটির প্রবক্তা কে? এই উক্তির সঠিক প্রবক্তা কে হবে? দেখো এখানে অপশান নম্বর ডি হলো কারেক্ট অ্যান্সার। অপশান নম্বর ডি হলো কারেক্ট অ্যান্সার, হেরাল্ড। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর ডি। পরের কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নিচের কোনটির বিকাশের ক্ষেত্রে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? নিচের কোনটি বিকাশের জন্য এই যে গাণিতিক ভাষাটা, ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজ, এটা সব থেকে বেশি সাহায্য করে? আত্মবিশ্বাস, মনোবৈজ্ঞানিক মনোভাব, উপলব্ধি, নাকি সবগুলি? কোনটির বিকাশে গাণিতিক ভাষাটা সব থেকে বেশি এখানে সাহায্য করতে পারে? এই অপশানগুলোর মধ্যে দেখো গাণিতিক ভাষা সাহায্য করবে, কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি আত্মবিশ্বাস, এটাও বিকাশে সাহায্য করছে। বৈজ্ঞানিক মনোভাব, এটাও করতে সাহায্য করছে। উপলব্ধি, এটাও তৈরি করতে সাহায্য করছে। তাহলে এখানে সঠিক উত্তর আমরা কাকে নেব? অপশান নাম্বার ডি হলো কি সঠিক উত্তর? অপশান ডি হলো সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো নেক্সট আমরা একটা সেটে চলে আসলাম। এটা হচ্ছে সেট নম্বর 33 বলছি, এটা হলো কি 30। এটা সেট হলো তোমাদের 13 নম্বর সেট। এই 13 নম্বর সেটের এবার প্রশ্নগুলো তোমরা পরপর স্ক্রিনের মধ্যে এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, আর যদি উত্তরগুলো তোমাদের জানা থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে অর্থাৎ লাইভ চ্যাটের মাধ্যমে সেই উত্তরটাও মেনশন করতে পারো। চলো তাহলে এবার পরের সেটের এবার কোশ্চেনগুলো পরপর আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন দেখে নাও। ভারত সরকারের আয় ব্যয় হিসাব নিকাশের ক্ষেত্রে গণিত যে বিষয়টির সাথে সংযুক্ত সেটা কি? ভারত সরকারের আয় ব্যয়, এটা ভালো করে বুঝবে, ভারত সরকারের আয় ব্যয় হিসেব নিকাশের ক্ষেত্রে গণিত যে বিষয়টির সঙ্গে যুক্ত সেটা কি? অর্থনীতি, রাজনীতি, সমাজবিদ্যা, নাকি ইংরেজি? সঠিক উত্তর কী হবে? অবশ্যই এখানে অর্থনীতি বা ইকোনমি, এটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অর্থনীতি। কোশ্চেন নম্বর 17, গণিত সবচেয়ে বেশি সাহায্য করে? গণিত এই যে সাবজেক্টটা, গণিত সাবজেক্টটা কী করে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? কি বৃদ্ধিতে? দেখো দক্ষতা বৃদ্ধিতে, জ্ঞান আহরণে, মানবিক শক্তি উন্নয়নের ক্ষেত্রে, জটিল সূত্র প্রয়োগের ক্ষেত্রে। তাহলে দেখো গণিত সবচেয়ে বেশি সাহায্য করে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে মানবিক শক্তি উন্নয়নে। মানবিক শক্তি উন্নয়নে গণিতটা সবথেকে বেশি সাহায্য করে থাকে। কোশ্চেন নম্বর 18 এবার দেখে নাও। শেখর দশম শ্রেণীতে একটি কঠিন গণিতের সমাধান করতে পেরেছে বা পারল। শেখর নামে একটা স্টুডেন্ট দশম শ্রেণীতে পড়ে, সে কী করলো? একটা জটিল অর্থাৎ এখানে কি কঠিন গণিতের সমাধান করতে পেরেছে। এর ফলে শিক্ষক মহাশয় তার সম্পর্কে দেখো কি করবেন? অপমানিত বোধ করবেন, তাকে প্রশংসা করে উৎসাহ বাড়াবেন, সম্মানিত বোধ করবেন, বাড়ি থেকে করে এনেছে বলে বকাবকি দেবেন। এইটা তো করা একদমই যাবে না। অপমানিত বোধও করা যাবে না, আর বাড়ি থেকে করে এনেছে বলে তাকে বকাবকি করব, এটাও কিন্তু করা যাচ্ছে না। সঠিক উত্তর কী হতে পারে? দেখো এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, অবশ্যই তাকে কি প্রশংসার মাধ্যমে তার উৎসাহটাকে আরও বেশি বাড়াতে হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর।
এরপরে কোশ্চেন নম্বর 19, গণিতের সাফল্যের ক্ষেত্রে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াচ্ছে। গণিতের সাফল্যের ক্ষেত্রে বাধা হিসাবে কোন জিনিসটা হয়ে দাঁড়াচ্ছে? দেখো, গণিতের শিক্ষকের সাহস যোগানো, গণিত সম্পর্কে মনের ভয়ের উদ্বেগ সৃষ্টি করা, ধৈর্য নিয়ে শিক্ষক মহাশয়ের গণিত শেখানো, নাকি প্রশংসা করা। সঠিক উত্তর কী হবে? গণিত সম্পর্কে মনে যে একটা ভয়, এই ভয়ের উদ্বেগ সৃষ্টি করা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হলো এখানে সঠিক উত্তর। ভাগের ক্ষেত্রে ভাগশেষ সর্বদা, এটা ভালো করে বুঝো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাগের ক্ষেত্রে ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে কম। ভাগের ক্ষেত্রে দেখা যায় ভাগশেষটা সর্বদা কী হয়? ভাজক, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে কী করা হয়? ভাজ্যটাকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? যেমন এইটার কথা বলা হচ্ছে, এটা হলো ভাজক, আর এইখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি? ভাগশেষ, আর এটা হলো ভাজ্য, আর এটা হলো ভাগশেষ। এরকমভাবেই তো ভাগটা আমরা করে থাকি। তো ভাগের ক্ষেত্রে ভাগশেষ সর্বদা, এই যে নিচের রিমাইন্ডারটা, সর্বদা কী হয়? ভাজকের চেয়ে কম হয়। এটা হলো আমাদের ভাজক, এই ভাজকের চেয়ে কী হচ্ছে? কম হচ্ছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বোঝাতে যে রীতি ব্যবহার করা হবে, তাহলে দেখো এই যে স্টেটমেন্টটা, অর্থাৎ ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে কী হয়? ছোট হয় বা কম হয়, এটা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বোঝানোর জন্য যে রীতির ব্যবহার করা যাবে, সেটা কি ধরনের রীতির মধ্যে পড়ছে? দেখো, অনেকগুলি ভাগ অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দেবেন, নাকি মৌখিকভাবে শিক্ষার্থীদের ভাগ বুঝিয়ে দেবেন, নাকি মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ এবং ভগ্নাংশের লব হলো ভগ্নাংশের অবশেষ, নাকি ভাজকের গুণিতকে বস্তুর শ্রেণীকরণ এবং দেখানো হয় যে বস্তুগুলির শ্রেণীর মধ্যে নেই, তারা ভাজকের চেয়ে কম। সঠিক উত্তর কী হবে? অবশ্যই সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেনটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দৈর্ঘ্যের একক বোঝাতে নিম্নলিখিত নিচের কোন উপকরণটার ব্যবহার করলে উপযুক্ত হবে? এখানে কি বলা হয়েছে? তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দৈর্ঘ্যের একক, তৃতীয় শ্রেণীর কি শিক্ষার্থীদের কি সম্পর্কে জানাতে হচ্ছে? এখানে জানানো হচ্ছে দৈর্ঘ্যের একক, এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে। তো নিম্নলিখিত উপকরণগুলির মধ্যে কোনটির ব্যবহার করা সবথেকে উপযুক্ত বলে মনে হবে? সেন্টিমিটার রুলার ও পরিমাপক ফিতে, নাকি বিভিন্ন দৈর্ঘ্যের ও বিভিন্ন এককের রুলার, বিভিন্ন একক বিভিন্ন দৈর্ঘ্যের রড ইত্যাদি, নাকি পরিমাপক ফিতা একদিকে সেমি একক ও অন্যদিকে মিটার একক থাকবে, নাকি বিভিন্ন এককের সম্বন্ধযুক্ত একটা চার্ট। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ বিভিন্ন দৈর্ঘ্যের এবং বিভিন্ন এককের রুলার এবং বিভিন্ন একক ও বিভিন্ন দৈর্ঘ্যের কী করতে হবে? রড ইত্যাদি যদি শ্রেণীকক্ষে ব্যবহার করা যায়, তাহলে শিক্ষার্থীরা দৈর্ঘ্যের একক সম্পর্কে উপযুক্ত নলেজটা কিন্তু তাদের বিল্ড আপ হবে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার বি। কোশ্চেন নম্বর 22, গণিতের পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে, গণিতের পাঠ্যক্রম তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উপাদান। গণিতের ম্যাথামেটিক্স ক্যারিকুলামটা তৈরি করতে গেলে সবথেকে কম যে গুরুত্বপূর্ণ উপাদান হলো, সেটা কি? কোন উপাদানটার উপর সবথেকে বেশি গুরুত্ব কম দেওয়া হচ্ছে? রাষ্ট্রের চাহিদা, সমাজের চাহিদা, রাজনৈতিক চাহিদা, নাকি শিক্ষার্থীর চাহিদা? শিক্ষার্থীর চাহিদা হলো কি সবথেকে বেশি দেওয়া হচ্ছে। এখানে প্রশ্নটা হচ্ছে কোন উপাদানটা সবথেকে গুরুত্বটা কম পাচ্ছে? তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাজনৈতিক চাহিদা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? রাজনৈতিক চাহিদা। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 23, গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা, গণিতের বিভিন্ন ধারণাকে ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্যের বহিঃপ্রকাশের মধ্যে পড়ছে? তাহলে বিভিন্ন ধরনের কি ধারণা বা কনসেপ্টগুলোকে এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা কোন সামর্থ্যের মধ্যে বহিঃপ্রকাশের এটা পড়ছে? দেখো কোন সামর্থ্যের এটা বহিঃপ্রকাশ হলো? জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, নাকি দক্ষতামূলক? বিভিন্ন ধরনের ব্যাখ্যা যেহেতু করতে পারছে, এটা কোন ধরনের কোন সামর্থ্যের বহিঃপ্রকাশের মধ্যে পড়ছে? কখন একটা স্টুডেন্ট গণিতের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে? সঠিক উত্তর কী হবে? অবশ্যই এখানে কী হয়ে যাবে? তার মধ্যে যদি বোধটা থাকে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বোধমূলক। সঠিক উত্তর হলো বোধমূলক।
কোশ্চেন নম্বর 24, একজন গণিত শিক্ষকের শ্রেণীকক্ষে কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। একজন গণিত টিচারের ক্ষেত্রে শ্রেণীকক্ষে তিনি কিভাবে ছাত্রদেরকে প্রশ্ন করবেন। ঠিক আছে, গণিত টিচার হিসাবে শ্রেণীকক্ষে একজন টিচার শিক্ষক কিভাবে তার স্টুডেন্টদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন। শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে, শিক্ষার্থীদের কি মাঝে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বৈচিত্র্যের নীতি অনুসরণ করে, নাকি উপরের সবগুলোই হলো সঠিক। সঠিক উত্তর এখানে কি হবে, অবশ্যই কি উপরের সবকটি, এটাই হয়ে যাচ্ছে অপশান ডি কারেক্ট। কোশ্চেন নম্বর 25, প্রাথমিক স্তরের শিশুদের গণিত শিক্ষণ কৌশল। প্রাথমিক স্তরের শিশুদের গণিত শিক্ষণ কৌশল হিসাবে নিচের কোনটি একেবারে গ্রহণযোগ্য নয়। প্রাথমিক লেভেলের শিশুদের গণিত টিচিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, কোন কৌশলটা একেবারে গ্রহণযোগ্য নয়, কোন কৌশলটা একদমই ফেল হয়ে যাচ্ছে এখানে দেখো। সিম্পেসিয়াম, ব্যাখ্যাদান, ড্রিল, নাকি প্রশ্ন করা। প্রাথমিক স্তরে যেহেতু শিশুদের কথা বলা হচ্ছে, এই জন্য যে কৌশলটা বা নীতিটা একদমই এখানে গ্রহণ করা যাবে না, সেটা হয়ে যাবে কি সিম্পেসিয়ান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিম্পেসিয়ান। ঠিক আছে, সঠিক উত্তর হলো সিম্পেসিয়ান, এটা করা যাবে না। বাকিগুলো ব্যাখ্যাদান, প্রশ্ন করা, ড্রিল এগুলো করা যেতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিম্পেসিয়ান, এটা করা যাবে না, এই কৌশলটা এখানে গ্রহণযোগ্য নয়। পরের কোশ্চেন দেখো, শিশুর কাছে গণিত শিক্ষা বোঝাস্বরূপ হয়। শিশুর কাছে গণিত শিক্ষাটা বোঝাস্বরূপ হয় কখন। বিদ্যালয়ের বইয়ের ব্যাগ ভারী হলে, বিদ্যালয়ে পঠন পাঠনের খুব একটা সুযোগ সুবিধা না থাকলে, বিষয়বস্তু উপলব্ধি করতে না পারলে, পিতামাতা ও অভিভাবকার অনুভূতিটা যখন থাকছে না। তাহলে দেখো কখন শিক্ষার্থীর কাছে গণিত শিক্ষাটা বোঝাস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে, কখন হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি যখন শিক্ষার্থীরা বিষয়বস্তু উপলব্ধি করতে পারছে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিষয়বস্তু উপলব্ধি করতে যদি না পারে, তাহলে গণিতের যে শিক্ষাটা শিক্ষার্থীদের কাছে বা শিশুদের কাছে বোঝাস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। এরপরে কোশ্চেন নম্বর, এবার দেখো কোশ্চেন নম্বর 27। কোশ্চেন নম্বর 27 নিয়ে এবার আলোচনা করছি। প্রত্যেকে মনোযোগ সহকারে এই কোশ্চেনটা একটু দেখো। নিচের যে কাজটি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, নিচের কোন কাজটা একজন ম্যাথমেটিক্স টিচার বা ম্যাথমেটিক্স টিচারের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। দেখো সম্পর্কযুক্ত কখনোই হবে না। পরিকল্পনা, আয় ব্যয়, শিক্ষণ, নাকি মূল্যায়ন। তাহলে কোনটা সম্পর্কযুক্ত নয়, আয় ব্যয়, শিক্ষণ, মূল্যায়ন, নাকি পরিকল্পনা। অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার বি, আয় ব্যয়। এইটা কিন্তু সম্পর্কযুক্ত নয়। বাকিগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু গণিত শিক্ষিকার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। আয় ব্যয়ের হিসাব এইটা কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোশ্চেন নম্বর 28, সর্বাপেক্ষা বেশি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহৃত হয় গণিতের যে শাখায় শিক্ষাদানের ক্ষেত্রে, সেটার নাম কি। সবচেয়ে বেশি শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসটা ব্যবহৃত হয় গণিতের কোন শাখায় সব থেকে বেশি। তাহলে কি দেখো এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে, অবশ্যই কি জ্যামিতি শেখানোর ক্ষেত্রে কি করা হয়, শিক্ষা সহায়ক উপকরণ এখানে কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা গণিতের যে শাখায় শিক্ষাদানের ক্ষেত্রে বেশি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হয়, সেটা কিন্তু অবশ্যই কি হয়ে যাচ্ছে জিওমেট্রি বা জ্যামিতির ক্ষেত্রে। এই জ্যামিতিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে টিএলএমটা, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা এবার তাকাও। বর্ণালী ভালো নাচতে পারে। প্যারাগোগি স্পেশাল আজকে তোমাদের ক্লাস চলছে। তাহলে দেখো প্রশ্নটা ভালো করে আগে বুঝবে, তারপরে আমরা অপশানগুলোর দিকে যাচ্ছি। বর্ণালী ভালো নাচতে পারে, গানও গায়, কিন্তু অঙ্কে বড্ড কাচ্চা। তাহলে কি দেখো বর্ণালী ভালো নাচ গান করতে পারে, কিন্তু কি তার একটা প্রবলেম রয়েছে, সে কিন্তু অঙ্কে কি বড্ড কাঁচা। অঙ্কে তার মাথায় ঢোকে না, অঙ্ক সম্পর্কে তার ভয়ভীতি রয়েছে। ঠিক আছে, অঙ্কে সে একদমই পারছে না।
গণিতের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি বর্ণালীকে কিভাবে চালনা করবেন, তার জন্য বেস্ট আর কি পথটা কি হবে, একজন শিক্ষক বা টিচার হিসাবে কি পথটা হতে পারে। দেখো এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে? বর্ণালীকে বলবেন যে নাচ গানের কোনো ভবিষ্যৎ নেই, নাকি বর্ণালীকে বলবেন যে সে গণিতেও ভালো করতে পারবে এবং গণিতের ধারণাগুলিকে তাকে বুঝিয়ে দেবেন। নাচ গান ছেড়ে দিয়ে বর্ণালী যাতে গণিত ভালোভাবে চর্চা করে তাই বলবেন, নাকি বর্ণালীর বাবা মাকে ডেকে কথা বলবেন? বর্ণালী ভালো নাচতে পারে, গানও গায়, কিন্তু অঙ্কে বড্ড কাঁচা। গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি বর্ণালীকে কিভাবে চালনা করবেন? বর্ণালীকে বলবেন যে নাচ গানের কোনো ভবিষ্যৎ নেই, বর্ণালীকে বলবেন যে সে গণিতে ভালো করতে পারবে এবং গণিতের ধারণাগুলি তাকে বুঝিয়ে দেবেন। নাচ গান ছেড়ে দিয়ে বর্ণালী যাতে গণিত ভালোভাবে চর্চা করতে পারে তাই বলবেন, নাকি বর্ণালীর বাবা মাকে ডেকে কথা বলবেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 29-এর অপশান বি। পরের কোশ্চেনটা এবার আমরা দেখে নিই। আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করতে পারে? পেশাগত দক্ষতা, অধিক বেতন প্রাপ্তি, অধিক ছুটির উপভোগ, শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন নম্বর ডি, শিক্ষার্থী এবং পেশার প্রতি আনুগত্য থাকা উচিত। এরপরে আমরা চলে আসছি সেট নম্বর 14-তে। সেট নম্বর 14, ঠিক আছে। এই সেটের প্রশ্নগুলো এবার আমরা সলভ করব। আচ্ছা, কোশ্চেন এবার আমরা দেখে নিচ্ছি। আইডেন্টিক্যাল এলিমেন্ট এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টি সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো দলগত আদেশ, শিক্ষণ সঞ্চালন, সঙ্গীদের মধ্যে ঈর্ষা, একই প্রকার টেস্টের প্রশ্ন। আইডেন্টিক্যাল এলিমেন্ট এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তা কি হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে কি একই প্রকার টেস্ট প্রশ্নকরণ, একই প্রকার টেস্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে কোশ্চেন নম্বর দেখো 17। একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কোন আচরণটি ক্লাসে অবলম্বন করবেন? একজন ম্যাথমেটিক্স টিচার হিসাবে আপনি কোন আচরণটি ক্লাসের মধ্যে অবলম্বন করতে পারেন? স্বৈরতান্ত্রিক, চরমপন্থী, নরমপন্থী নাকি গণতান্ত্রিক? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা আগেই এই চ্যানেলের মধ্যে করতে পেরেছো, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জটিল লাগার কোনো কথা নেই। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক এটা কার আচরণ থাকবে? অবশ্যই একজন টিচারের ক্লাসের মধ্যে এই আচরণটা লক্ষ্য করা যাবে। তাহলে এটাই হলো কি গণতান্ত্রিক। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নম্বর 18। গণিতের ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড এবং গ্রাফ বোর্ড হলো এক প্রকারের কি ধরনের শিক্ষণ সহায়ক উপকরণ হতে পারে, নাকি কোনোটি নয়? দেখো এগুলোর মধ্যে আমরা দেখে নেব, অপশানগুলো আগে ডিসাইড করা উচিত নয়। গণিতের ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড, গণিতের ক্লাসে যে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হচ্ছে এবং গ্রাফ বোর্ড, এই দুটো এক প্রকারের কি হতে পারে? শ্রুতি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ, দর্শন নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ, স্বয়ং শিক্ষণ কৌশল, সক্রিয়তা ভিত্তিক উপকরণ। সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কি দর্শন নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ। ব্ল্যাকবোর্ড আর হচ্ছে গ্রাফ বোর্ড এই দুটো হলো কি দর্শন নির্ভর সহায়ক এক একটা উপকরণ। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, গণিত শিক্ষণ পদ্ধতি ম্যাথমেটিক্স টিচিং পদ্ধতির ক্ষেত্রে একটি স্বাধীন চলকে কে স্বাধীন? শিক্ষার্থী, শিক্ষক, করণিক, প্রধান শিক্ষক। কে স্বাধীন হতে পারে? স্বাধীন চল কে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কি শিক্ষার্থী, অবশ্যই শিক্ষার্থী। কোশ্চেন নম্বর দেখো এবার 20। শিক্ষার্থীর বিকাশ প্রাথমিকভাবে নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত?
শিক্ষার্থীর গণিত বিষয়ে ধারণার বিকাশের জন্য প্রাথমিকভাবে নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা কি? সামাজিক, বৌদ্ধিক। শিক্ষার্থীর গণিত বিষয়ে ধারণার বিকাশের জন্য প্রাথমিকভাবে, ঠিক আছে, প্রাথমিকভাবে নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত কী ধরনের বিকাশ হতে পারে প্রাথমিক ক্ষেত্রে, কিন্তু সেটা অবশ্যই হয়ে যাবে অপশান নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বৌদ্ধিক বিকাশ। ম্যাথমেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি অফ অল সায়েন্স। ম্যাথমেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি অল অফ সায়েন্স উক্তিটির কে করেছেন? ডারউইন, গ্যালিলিও, ফ্রান্সিস ব্যাকন নাকি রজার ব্যাকন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কি ব্যাকন, অর্থাৎ এইখানে রজার ব্যাকনই হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু হবে না, এই ব্যাকন কিন্তু হচ্ছে না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে রজার ব্যাকন। ঠিক আছে, বিজ্ঞান বলা হচ্ছে সমস্ত সায়েন্সের কি দরজা এবং চাবিকাঠি। Mathematics is the language in which God has written the universe. Mathematics is the language in which God has written the universe উক্তিটি কে করেছেন? গ্যালিলিও, হকম্যান, প্লেটো নাকি নিউটন? সঠিক উত্তর এখানে আমরা কাকে নেব? অবশ্যই কি গ্যালিলিও। গ্যালিলিও হলো রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর এবার দেখো 23। প্রদর্শন পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা গৌণ হয়, শিক্ষার্থীর কোনো ভূমিকা নেই, শিক্ষকের ভূমিকা এখানে মুখ্য বা মেন, নাকি শিক্ষার্থীর ভূমিকা এখানে মুখ্য? প্রদর্শন মানে ডেমনস্ট্রেশন, ঠিক আছে, এই যে আচ্ছা প্রদর্শন, এটা ভালো করে বুঝে, প্রদর্শন পদ্ধতিতে কার ভূমিকাটা এখানে মুখ্য হতে পারে বা গৌণ? তাহলে প্রদর্শন পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কি শিক্ষকের ভূমিকাই হলো এখানে মুখ্য, টিচারের রোলটাই হলো কি মেন বা প্রধান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। কোশ্চেন নম্বর 24। গণিতের ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী যদি অঙ্ক গতানুগতিক নিয়মে না করে, তাহলে দেখো গণিতের ক্লাসে দেখা যাচ্ছে কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো অঙ্ক গতানুগতিক না করে বিকল্পভাবে সমাধান করেছে, গতানুগতিক পদ্ধতিতে না করে বিকল্পভাবে কি করেছে সে সমাধান করেছে, তাহলে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কি করবেন? সেই স্টুডেন্টের প্রতি আপনার করণীয় কি? ক্লাসের বাইরে এসে আপনার সঙ্গে কথা বলতে বলবেন, বিকল্পভাবে সমাধানের জন্য তাকে ভর্ৎসনা করবেন, গালিগালাজ দেবেন, নাকি তাকে নিরুৎসাহিত করবেন, নাকি তাকে উৎসাহিত করবেন? সঠিক উত্তর কী হবে? অবশ্যই কি এখানে দেখো গালিগালাজ, ভর্ৎসনা এগুলো তো নিরুৎসাহিত একদমই করা যাবে না, তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অবশ্যই তাকে কি করতে হবে? উৎসাহ দিতে হবে। সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি, অর্থাৎ তাকে কি করতে হবে? উৎসাহ করতে হবে, তাকে উৎসাহিত করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 25। গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ হলো, গণিতের পাঠ্যক্রমের জন্য কোনটি সুনির্দিষ্ট অংশ হতে পারে? পাঠ্যসূচি, পাঠ পরিকল্পনা, পাঠ্যজ্ঞানের মূল্যায়ন নাকি পাঠদান কৌশল? গণিতের পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ কি হতে পারে? সুনির্দিষ্ট অংশ বলেছে, গণিত পাঠ্যক্রম বা ম্যাথামেটিক্স ক্যারিকুলামের জন্য সুনির্দিষ্ট অংশটা কি হতে পারে? পাঠ্যসূচি, পাঠ পরিকল্পনা, পাঠ্যজ্ঞানের মূল্যায়ন নাকি পাঠদান কৌশল? সঠিক উত্তর হয়ে যাবে কি অবশ্যই কি পাঠ্যসূচি। কোশ্চেন নম্বর 26। প্রদত্ত রেখার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করার জন্য কাজটি কত বছর বয়সী শিশুদের অভিক্ষা পথ হিসাবে ব্যবহার করা যেতে পারে? প্রদত্ত কি রেখার দৈর্ঘ্য সঠিকভাবে, এইটা একটা রেখা আছে ধরে নাও, এইটাকে সঠিকভাবে কি করার জন্য, নির্ণয় করার জন্য কাজটা, এই যে এই ধরনের কাজ রেখার দৈর্ঘ্য মাপতে হবে, এই দৈর্ঘ্যটা মাপার জন্য কত বছর বয়সী শিশুদের অভিক্ষা পথ হিসাবে ব্যবহৃত হতে পারে? সঠিক উত্তর কী হবে? 5, 8, 9, 11। অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে 11 বছর। সঠিক উত্তর হচ্ছে 11 বছর। পরের কোশ্চেন, গণিত পাঠ্যক্রম অবশ্যই হওয়া উচিত কাল্পনিক, অবাস্তব, বিমূর্ত প্রকৃতির নাকি বাস্তবসম্মত? গণিতের ক্যারিকুলাম কেমন হবে?
গণিতের ক্যারিকুলাম কেমন হওয়া উচিত? অবশ্যই কি রিয়েল হবে, অর্থাৎ বাস্তবসম্মত হতে হবে, বাস্তব ধর্মী হতে হবে। ঠিক আছে। কোশ্চেন নম্বর 28, গণিত শিক্ষণ মৃণাল বাবুকে গণিতের টিচার, গণিতের কে একজন শিক্ষক রয়েছেন, তার নাম হলো মৃণাল বাবু। এই মৃণাল অর্থাৎ মৃণাল বাবু কী করলেন? শিক্ষার্থীরা অত্যন্ত পছন্দ করেন। তাহলে এখানে কি বলছে? গণিতের টিচার মৃণাল বাবুকে স্টুডেন্টরা কি করছে? বেশি পছন্দ করছে। তার পছন্দের কারণ কি হতে পারে? কেন গণিতের টিচারকে সবথেকে বেশি ছাত্ররা এখানে পছন্দ করতে পারে? উনি প্রত্যেক শিক্ষার্থী অসুবিধাগুলি সমাধানের চেষ্টা করেন, অঙ্ক না পারলে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন, কোনো শিক্ষার্থী অঙ্ক পারলে তাকে প্রশংসা করেন এবং শিক্ষা উপকরণ ব্যবহার করেন, নাকি প্রত্যেককে? দেখো, প্রত্যেকটাই কিন্তু অপশান এই প্রশ্নটার সাথে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই কি অপশান নাম্বার ডি। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 29, গণিতে বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য গড়তে হবে বিশেষ বিদ্যালয়, গণিতের বিদ্যালয়, সমন্বয়ী, নাকি গবেষণা কেন্দ্র? গণিতে বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কী ধরনের বিদ্যালয় স্থাপন করতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কি বিশেষ মেধাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ বিদ্যালয়। এরকম মনে রাখবে, বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কী করতে হবে? বিশেষ বিদ্যালয় স্থাপন করতে হবে। পরের প্রশ্ন, প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান কী হতে পারে? প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান কী হতে পারে? গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মনোবিজ্ঞান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত। প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হয়ে যাচ্ছে এখানে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত। এরপরে দেখো সেট নম্বর 15। এবার এই সেটের অন্তর্গত প্রত্যেকটা প্রশ্ন নিয়ে এবার তোমাদের এখানে আলোচনা করছি। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ঠিক আছে। ইভালুয়েশন বা মূল্যায়ন। মূল্যায়ন শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে পরিমাপ করতে সাহায্য করে, শিক্ষার্থীর শিখন যাচাই করতে পারে, শিক্ষার্থীর উপরের শ্রেণীতে উত্তরণে সাহায্য করে। দেখো এই যে মূল্যায়নটা কোন স্টেটমেন্টের সঙ্গে যাচ্ছে? অবশ্যই কি শিক্ষার্থীর মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট একদম বছরের শেষে যেটা করা হয়, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে। অলরাউন্ড ডেভেলপমেন্ট কতটা সে করতে পারলো এইটা পরিমাপ করার জন্য সাহায্য করছে এই মূল্যায়নটা। এবার দেখো প্রদর্শন পদ্ধতির স্তর সংখ্যা কয়টি? প্রদর্শন পদ্ধতির স্তর সংখ্যা কতগুলো হতে পারে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রদর্শন পদ্ধতির ক্ষেত্রে স্তর সংখ্যা হলো 5টি। প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক কার্যকরী? প্রাসঙ্গিক গণিত শিক্ষার জন্য কোন পদ্ধতিটা সবথেকে বেশি কার্যকরী? বক্তৃতা, সমস্যা সমাধান, প্রজেক্ট, নাকি সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই প্রবলেম সলভিং মেথড। তাহলে এখানে হয়ে যাচ্ছে সমস্যা সমাধান। পরের কোশ্চেন, রিইনফোর্সমেন্ট অর্থাৎ উৎসাহ প্রদান দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় না বলেছে। আচ্ছা, রিইনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের কি করা? শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় না। কথাটি দেখো ঠিক, ভুল, আংশিক সত্য হতেও পারে। সঠিক উত্তর কী হবে? অবশ্যই ঠিক। রিইনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় না যেহেতু বলেছে এই জন্য ঠিক হবে না, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি কার্যে আগ্রহী করা যায় না, ঠিক, ভুল, আংশিক সত্য, নাকি হতেও পারে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি অপশান নাম্বার বি। অপশান বি হলো সঠিক উত্তর। যেহেতু এখানে যায় না বলেছে এই জন্য এটা ঠিক হবে না, এটা হয়ে যাবে কি ভুল। এটা হলো অবশ্যই রিইনফোর্সের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণটাকে আরও আগ্রহী করে তোলা যায়। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নম্বর 20, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের জন্য
গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কী হতে পারে? শিক্ষার্থীর পাঠ্যক্রম ও স্বপাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত হবে, গণিত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ের ব্যবহার, অশিক্ষাগত তথ্য যেমন মনোভাব এবং দক্ষতার জন্য গঠনগত অ্যাসেসমেন্ট, নাকি গ্রেডিংয়ের পরিবর্তে মোট প্রাপ্ত নম্বর দান। তাহলে দেখো, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কী হতে পারে? এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা নেব? সঠিক উত্তর কী নেব? দেখো, সঠিক উত্তর এখানে যেটা হবে, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কী হচ্ছে? আচ্ছা, 1 নম্বরে আমরা দেখছি কি, এ নম্বরে আছে 1 and 2, অর্থাৎ এইটার এইটা। 2 আছে 1 and 3, 3তে আছে 3 and 4, 3 and 4, আর ডিতে আছে 1 2 3, এই তিনটে। নিরবিচ্ছিন্ন আর হচ্ছে সামগ্রিক মূল্যায়ন এর গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার বি, 1 and 3, অর্থাৎ এইটা যাচ্ছে আর এইটা যাচ্ছে। তাহলে একটু অপশানগুলো দেখে নিই। শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক ও সমপাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত হবে এবং অশিক্ষাগত তথ্য যেমন মনোভাব এবং দক্ষতার জন্য গঠনগত অ্যাসেসমেন্ট। তাহলে এটা হলো সঠিক, অর্থাৎ অপশান বি হলো এখানে। আচ্ছা, এরপরে আমরা দেখে নিচ্ছি গণিত হলো সেই বিষয় যার মাধ্যমে তথ্যগুলি জটিলভাবে উপস্থাপন করা যায়, সরলভাবে উপস্থাপন করা যায়, সূত্রের মাধ্যমে স্থাপন করা যায়, নাকি সবগুলি। এবার দেখো, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে? গণিত হলো সেই সম্পর্কিত একটা বিষয় যার মাধ্যমে তথ্যগুলোকে কেমনভাবে উপস্থাপন করা যেতে পারে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশান নাম্বার ডি, উপরের সবগুলি হচ্ছে এখানে ট্রু। তাহলে সঠিক উত্তর হলো সবগুলি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। এবার স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, পরিমাপের সাহায্যে কেবলমাত্র কি পাওয়া যায়? পরিমাণগত ও গুণগত মান পাওয়া যায়। পরিমাণগত মান পাওয়া যায় মূল্যায়নের পূর্বের কাজটি হলো পরিমাপ, নাকি কোনোটি নয়। পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে, পরিমাপের সাহায্যে কেবলমাত্র আমরা কি পেতে পারি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ পরিমাণগত মান পাওয়া যায়। পরিমাপের সাহায্যে আমরা পরিমাণগতই মানটা পাবো, গুণগত কিন্তু মান এখানে পাওয়া যাবে না। অপশান বি সঠিক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সিসি এর প্রণাম কি? সিসি এর প্রণাম কি? সঠিক উত্তর কি হবে? দেখো, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, সিসি এর প্রণাম হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, এটাই হচ্ছে সিসি এর প্রণাম বা ফুল ফর্ম। আচ্ছা, এরপর দেখো, পারদর্শিতা বলতে কি বোঝানো হয়? পারদর্শিতা বলতে কি বোঝানো হয়? কোনো কার্য সম্পাদনের ক্ষমতা, দক্ষতাকে, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতাকে, শিক্ষার্থীদের কার্যকলাপকে, নাকি সবগুলোই ঠিক। পারদর্শিতা বলতে আমরা কি বলবো? পারদর্শিতা বলতে আমরা কি বুঝি? কোনো কার্য সম্পাদন ক্ষমতাকে বলি। সঠিক উত্তর। এবার কোশ্চেন নম্বর দেখো 25, শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতি কি হতে পারে? শিক্ষার্থীদের মধ্যে ডিসকভারমূলক কি? এইটা দেখো, আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনের ক্ষেত্রে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতিটা কি হতে পারে? আবিষ্কারমূলক গঠন করতে হবে, এর জন্য শিখন সংক্রান্ত পদ্ধতিটা কি হতে পারে? মেথডটা কি? সমস্যা সমাধান, প্রকল্প, পর্যবেক্ষণ, নাকি প্রদর্শন। আবিষ্কারমূলক যেহেতু বলেছে, এই কারণে এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কি, সমস্যা সমাধানমূলক পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড। অভিক্ষাপত্রের ধাপ কয়টি? 3টি, 4টি, নাকি 5টি? অভিক্ষাপত্রের ধাপ কয়টি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4টি। অভিক্ষাপত্রের ধাপ হলো 4টি। কোশ্চেন নম্বর 27, সংশোধনমূলক শিক্ষায় শিক্ষকের কাজ কি হতে পারে? রেমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে শিক্ষকের কি কাজ? সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধা চিহ্নিতকরণ, টেলিস্কোপ পদ্ধতির ব্যবহার, শিক্ষার্থীদের অনুরূপ পরীক্ষা মূল্যায়ন করা, শিক্ষার্থীদের উপর প্রজেক্ট পদ্ধতির ব্যবহার। দেখো, সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের কাজ অবশ্যই কি
সংশোধনী, অর্থাৎ যারা শিখতে পারেনি তাদেরকে প্রথমে কি করতে হবে, তাদের অসুবিধাগুলোকে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে শিক্ষকের প্রধান কাজ হয়ে যাবে এখানে শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধাগুলোকে চিহ্নিতকরণ করা। কোশ্চেন নম্বর 28, গণিত পাঠ্যক্রম, গণিতের ক্যারিকুলামটা শিক্ষার্থীদের কি অনুযায়ী হওয়া উচিত? গণিতের পাঠ্যক্রমটা শিক্ষার্থীদের কি অনুযায়ী হবে? রুচি, আগ্রহ, প্রবণতা নাকি সবকটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই কোশ্চেন নম্বর 28-এর সঠিক উত্তর হয়ে যাবে সবকটি। আগ্রহ থাকতে হবে, রুচি থাকতে হবে, প্রবণতাও থাকতে হবে। কোশ্চেন নম্বর 29, কমিশন, কোন কমিশন? কোঠারি কমিশন, যেটা হয়েছিল 1964 থেকে 66। এই কমিশনে গণিত শিক্ষার উদ্দেশ্যে জড়িত কোন দিকটির সঙ্গে দেখো, কৃষ্টিমূলক দিকের সঙ্গে, শৃঙ্খলামূলক দিকের সঙ্গে নাকি জ্ঞানমূলক ব্যবহারের সঙ্গে? কোঠারি কমিশন গণিত শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে জড়িত, উদ্দেশ্যে জড়িত, কৃষ্টিমূলক, শৃঙ্খলামূলক নাকি জ্ঞানমূলক নাকি সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অবশ্যই সবকটি, উপরে সবটি। কৃষ্টিমূলক থাকতে হবে, শৃঙ্খলামূলক থাকতে হবে, জ্ঞানমূলক ব্যবহারের সঙ্গে থাকতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সবকটি। আজকের জন্য তোমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এরপরে তোমাদের 5টা সেট আমি একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে যেহেতু একটু দেরিতে স্টার্ট হয়েছে এই জন্য তোমাদের ক্লাসটা এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করানো হচ্ছে। দেখো কোশ্চেন নম্বর 30, ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এটি কার উক্তি? ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এই উক্তিটি কার? হকব্যান, ব্যাকন, হোয়াইটহেড, বার্থেলেট। তাহলে দেখো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর অবশ্যই কি